হেই বন্ধুরা, আমাকে এই অবস্থায় লাগছে কেমন? আরে বলুন না। আচ্ছা, খারাপ যদি লাগে সেটা বলুন, আমার কোনো আপত্তি নেই। আমার শুনতে কিন্তু ভালোই লাগবে। আমি আসলে দেখতে সেরকম কেউ না যাকে দেখলে লোকে পেছন ফিরে তাকিয়ে আবার দেখবে। বলছি কেন, জিজ্ঞেস করছি কেন সেটি বলি। এই যে একটা সুন্দর পাঞ্জাবি পরে আপনাদের সামনে চলে এলাম, এটির জন্য বলছি। আমার খুব প্রিয়জনের দেয়া এই গিফট পাঞ্জাবি বেশ কয়েকদিন আগে আরেকবার পরেছিলাম, কিন্তু এই কথাটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম যে আসলে আমাকে দেখতে কেমন লাগছে। প্রিয়জন, প্রিয়জনের দেয়া উপহার কার না ভালো লাগে বলুন? প্রিয়জনের সংখ্যা পৃথিবীতে খুব কমই হয়, সেরকম আমারও আসলে খুব কম। যে দিয়েছে তার নাম বলা নিষেধ আছে, যে কারণে বলবো না। তবে হ্যাঁ, আমার আইনের ভাই, এটুকু অন্তত বলতে পারি, প্রিয়জন, আপনজন। প্রিয়জনের দেয়া এই সুন্দর পাঞ্জাবি পরে, আমার প্রিয় রঙের পাঞ্জাবি পরে আজকের শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। নিশ্চয়ই ভুলে যাননি, আজ বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও। সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব। আশা করছি আপনাকে সঙ্গে পাবো। শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই বিশেষ ভিডিওগুলো খুব উপকারী হবে বলেই আমার বিশ্বাস। তো শুরু করা যাক। শব্দ ও অর্থের সম্পর্ক সর্বদা চিরস্থায়ী নয়। বহু শব্দ প্রায়ই তার মূল অর্থ পরিত্যাগ করে সম্পূর্ণ নতুন অর্থ গ্রহণ করেছে। বিশ্বের সব ভাষাতেই এমনটা ঘটে। ভাষার সঙ্গে মানুষের মনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মানুষের মনের বিচিত্র মতিগতির কারণে শব্দ তার মূল অর্থ ছেড়ে দিয়ে নতুন অর্থ ধারণ করে। আজ থাকছে এমনই কিছু শব্দ, বাংলার সঙ্গে থাকছে বাংলা হয়ে যাওয়া কিছু বিদেশি শব্দ। প্রথম শব্দ, জের বার। বাঙালির মুখে একদা জের বার, পেরেশান, পেরেশানি, হয়রান ইত্যাদি শব্দ বেশ চালু ছিল। ইদানিং এসব শব্দের ব্যবহার বেশ কমে এসেছে। পরিবর্তে শহুরে শিক্ষিত মানুষের মুখে এসেছে বিচিত্র সব ইংরেজি শব্দ। সাধারণ মানুষ ইংরেজি খুব একটা বোঝে না, তারা তাদের পুরনো এই শব্দগুলোই ব্যবহার করে। জেরবার শব্দটা এখনো সাধারণ মানুষের মুখে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটা শব্দ। কেউ দেনায় দেনায় জেরবার হয়, কেউ মোকদ্দমার পর মোকদ্দমায় জেরবার হয়। নানা কারণে বিপর্যস্ত কেউ যখন বলেন একেবারে জেরবার হয়ে গেলাম, তখন তার অভিব্যক্তিটা শুধু জেরবার শব্দেই বোঝানো সম্ভব। আসলে জেরবার ফার্সি ভাষা থেকে আসা শব্দ। জেরবার বলতে আমরা বুঝি পর্যুদস্ত, পরাস্ত, বিধ্বস্ত প্রভৃতি অবস্থা। ফরাসি বাগধারা জের ওয়াবার বাংলায় হয়েছে জেরবার। ফরাসি জের মানে নিচে, আর ওয়াবার হলো বোঝা। মোট কথা, জের ওয়াবার বাগধারার অর্থ হলো বোঝার নিচে চাপা পড়া। এরকম অবস্থায় যে পড়ে তার অবস্থা সত্যি বেগতিক না হয়ে পারে। ব্র্যান্ড, ব্র্যান্ড শব্দটার ইদানিং বেশ চল হয়েছে। ঘড়ি, চশমা, শার্ট, প্যান্ট ইত্যাদি কিনতে গেলে শুনতে হয় এগুলো ব্র্যান্ডের জিনিস, তাই দামটা বেশি। আমাদের তারকা জগতের অনেকেই বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। ব্র্যান্ডের পণ্যের দামও যেমন বেশি, বৈশিষ্ট্যও তেমনি আলাদা। ব্র্যান্ডের পণ্য সবার পক্ষে কেনা ও ব্যবহার করা সম্ভব হয় না। ব্র্যান্ডের পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিশেষ ধরনের চিহ্ন বা নাম থাকে, ফলে পণ্যটাকে সহজেই চেনা যায়। তবে সবাই যে কিনবেন তা নয়। যিনি ব্যবহার করেন কিংবা যিনি ওই ব্র্যান্ডের সঙ্গে পরিচিত, তার পক্ষেই শুধু তা চেনা সম্ভব। ব্র্যান্ড বাংলাদেশে একেবারেই হালামলের শব্দ। বিখ্যাত পণ্যের বৈশিষ্ট্যসূচক চিহ্ন বা নাম বাংলাদেশে আগেও ছিল, এখনো আছে, তবে তার নাম মার্কা। অমুক মার্কা তেল,
তমুক মার্কা নামের বনস্পতি ঘি, অমুক মিলের কাপড় ইত্যাদি। এগুলো অনেকেই ব্যবহার করেছেন, ব্যবহারটা আসলে সাধারণই ছিল, তবে তারাও কিন্তু বিত্তবান শ্রেণীর মানুষ যারা এটা ব্যবহার করতেন। সাধারণ মানুষ সাধারণ জিনিস কিনতেন, এখনো তাই করেন। বাংলা মার্কা শব্দটা পর্তুগিজ ভাষা থেকে আসা। ইংরেজি মার্ক শব্দের যে অর্থ, পর্তুগিজ মার্কা শব্দেরও মোটামুটি ওই একই অর্থ। তবে ইংরেজি মার্ক শব্দের অর্থের প্রকারভেদ ও বিস্তৃতি অনেক বেশি। ভাষায় শব্দ ব্যবহারেরও সামাজিক শ্রেণীভেদ রয়েছে। মার্কা এখন সাধারণ মানুষের ব্যবহৃত শব্দ, কিন্তু ব্র্যান্ড বিত্তবানদের। ব্র্যান্ড শব্দটা বাংলায় এসেছে ইংরেজি থেকে, আর ইংরেজি ভাষা ব্র্যান্ড শব্দটা পেয়েছে জার্মান ব্র্যান্ড শব্দ থেকে, যার অর্থ আগুনে পোড়া বা পোড়ানো। আগুনে অনেক কিছুই পোড়ানো হয়, তবে ব্র্যান্ডের পণ্য বা ব্র্যান্ডওয়ালা জিনিস বলতে আমরা এখন যা বুঝি তার পেছনে রয়েছে অন্যরকম একটা ঘটনা। মধ্যযুগের ইউরোপে সম্পদশালী ব্যক্তিদের পশু খামার থাকতো। খামারে থাকতো অনেক গরু, ঘোড়া ইত্যাদি। নিজেদের খামারের গরু ঘোড়াকে চেনার জন্য, নিজেদের নামের আদ্য অক্ষর কিংবা বিশেষ কোনো চিহ্ন দেওয়ার জন্য লোহার ছাঁচ আগুনে পুড়িয়ে তারা গরু বা ঘোড়ার গায়ে ছাপ এঁকে দিত। এভাবেই পশুর মালিককে চেনা যেত পশুর গায়ের ছাপ দেখে। একালের ব্র্যান্ডের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিখ্যাত পণ্যে যে চিহ্ন বা নাম ব্যবহার করে তা সেকালের গরু ঘোড়ার গায়ে ছাপ দেওয়ার ধারাবাহিকতা মাত্র। আসলে ব্র্যান্ডের পণ্য চেনা যায় নাম দিয়ে বা চিহ্ন দেখে। মুমূর্ষু। একজন মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ ব্লা ব্লা ব্লা, এরকম আবেদন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে আমরা মাঝে মধ্যেই শুনে থাকি। রাস্তায় মুমূর্ষু অবস্থায় কাউকে পড়ে থাকতে দেখলে দরদি মানুষেরা তার কাছে ছুটে যান, সেবা শুশ্রূষার চেষ্টা করেন। অবস্থা খারাপের দিকে গেলে মুমূর্ষু লোকটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও নেওয়া হয়। মুমূর্ষু লোক বলতে আমরা সাধারণত বুঝি যার মৃত্যুকাল আসন্ন বা যার অবস্থা মরমর। মুমূর্ষু রোগী নিয়ে ডাক্তারগণ ব্যতিব্যস্ত হন। রোগীকে বাঁচানোর শেষ চেষ্টা হিসাবে তার জন্য লাইফ সাপোর্টের ব্যবস্থাও করা হয়। মুমূর্ষু বলতে আমরা এখন যা বুঝি শব্দের মূল অর্থ কিন্তু সেটি নয়। মুমূর্ষু শব্দটি তার মূল অর্থ পরিত্যাগ করে বর্তমানে অর্থ যেটা ধারণ করেছে সেটা একেবারেই নতুন। সংস্কৃত থেকে বাংলায় অসংখ্যবার শব্দটির অর্থ যদি পরিবর্তিত না হতো তাহলে মুমূর্ষু ব্যক্তিকে নিয়ে একালের মানুষের অবস্থা ভিন্নতর হতে পারত। হাসপাতালে পাঠানোর পরিবর্তে মানুষ হয় তাকে পাগলা গারদে নইলে থানায় পাঠানোর ব্যবস্থা করত। মুমূর্ষু শব্দের মূল অর্থ যে মরতে ইচ্ছুক বা যে মৃত্যু অভিলাষী, অর্থাৎ আত্মহত্যাকারী। বাংলাদেশের আইনে এই ধরনের ঘটনা দণ্ডনীয় অপরাধের পর্যায়ে পড়ে। এবারের শব্দ ক্যান্ডি। ক্যান্ডির সঙ্গে ছোটদের বোধ করি পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আছে কি? ক্যান্ডির চেহারা, রং এবং স্বাদ গন্ধই বলে দেয় এটা আসলে কি জিনিস। ইংরেজি বাংলা অভিধানে ক্যান্ডি শব্দ পাওয়া যায়। সংক্ষেপে বলা হয়েছে ক্রমাগত জাল দিয়ে শক্ত পিণ্ডে পরিণত করা চিনির খণ্ড হলো ক্যান্ডি। একালের বুড়োরা যখন ছোট ছিল তখন ক্যান্ডি ছিল না, ছিল লজেন্স। খানিকটা একালের ক্যান্ডির মতোই। ক্যান্ডির মতো লজেন্সও ইংরেজি শব্দ। ছোটদের মুখে এমনকি বড়দেরও অনেকের মুখে শব্দটা ইংরেজিতে উচ্চারিত হতো না। কেউ বলতো লজেন্সুস, বোধ করি চোষা হতো বলে। আবার কেউ বলতো লবেঞ্চুস অথবা লেবেঞ্চস। লজেন্সের রং, স্বাদ, গন্ধ, আকার, আকৃতি ক্যান্ডির মতো বৈচিত্র্যময় ছিল না। সেকালের লজেন্স ছিল পেঁচানো, গোলাপি, সবুজ, হলুদ, দাগযুক্ত, আকার অনেকটা মার্বেলের মতো। পরে এসেছিল কাঠি লজেন্স, ছোট্ট কাঠির আগায় লাল রঙের চ্যাপ্টা গোল লজেন্স, আকার অনেকটা 2 টাকার কয়েনের মতো, তবে অনেক পুরু, অনেকক্ষণ চুষে জিভ লাল করা যেত। এখন কিন্তু আবার 2 টাকার সেই কয়েন পাওয়া যায় না। ধান ভানতে শিবের গীত হয়ে গেল। ফিরে আসি ক্যান্ডির কথায়, অর্থাৎ
ক্যান্ডি শব্দে। ক্যান্ডি শব্দটার চল আমেরিকা থেকে শুরু। শব্দটা অবশ্য ইংরেজি নয়, ফার্সি, তবে ঠিক ফার্সিও নয়, আরবি। আরবি ভাষার কন্দ শব্দ ফার্সি হয়ে ইংরেজিতে ক্যান্ডি রূপ ধারণ করেছে। আরবি ফার্সি ভাষায় কন্দ শব্দের অর্থ চিনির ডেলা বা মিশ্রির টুকরো বা খণ্ড। আরবি ও ফার্সির কন্দ শব্দের সঙ্গে সংস্কৃত কণ্ড শব্দের বেশ মিল রয়েছে। যেমন মিল রয়েছে সংস্কৃত শর্করা শব্দের সঙ্গে আরবি শক্কর শব্দের। পণ্ডিতদের মতে সংস্কৃত ও শর্করা ও কণ্ডই আরবি ও ফার্সিতে শক্কর ও কন্দ শব্দে পরিণত হয়েছে। আবার আরবি এই কন্দ শব্দই ইংরেজিতে গিয়ে হয়েছে ক্যান্ডি। কসমেটিক্স। কসমেটিক্স ইংরেজি শব্দ, বাংলা হলো প্রসাধনী বা প্রসাধন সামগ্রী। কসমেটিক্স ব্যবহার করা হলো প্রসাধন চর্চা। তবে বাস্তবতা হলো এই যে বাংলা শব্দগুলো এখন শুধু পাওয়া যাবে লিখিত ভাষায়, বাঙালির মুখের ভাষায় একেবারেই নয়। তাই কসমেটিক্স শব্দটাকে এখন বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে ঠাঁই দেয়া ছাড়া গত্যন্তর নেই। গ্রিক শব্দ কসমস থেকে ইংরেজি কসমেটিক শব্দের উৎপত্তি। কসমস শব্দের অর্থ হলো বিশ্ব ব্রহ্মাণ্ড বা শৃঙ্খলাবদ্ধ মহাজগৎ। গ্রিক শব্দটি থেকে ইংরেজি কসমেটিক শব্দটি তৈরি হয় 17 শতকের গোড়ার দিকে। কসমেটিক শব্দের অর্থ তখনও ছিল শৃঙ্খলাবদ্ধ। পরে যখন শব্দটা কসমেটিক্স হলো তখন তার অর্থ হলো প্রসাধনী বা প্রসাধন সামগ্রী। ব্যাখ্যা দেয়া হলো, যে নারী কসমেটিক্স ব্যবহার করেন তিনি তো তার মাধ্যমে দেহের রূপ লাবণ্যকে শৃঙ্খলার মধ্যেই নিয়ে আসেন। এই কারণেই কসমেটিক্স প্রসাধনী বা প্রসাধন সামগ্রী। তো বন্ধুরা, শব্দের গল্প আজ এতটুকুই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এসব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, করলে আমি বেশ খানিকটা উপকৃত হব। এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।